সো ইউরোপে যারা সেটেল হতে চান, যারা বাংলাদেশে আছেন বা ইউরোপের অন্যান্য কান্ট্রিতে আছেন, তার ভিতরে সব থেকে উল্লেখযোগ্য এবং আকর্ষণীয় দেশটি কিন্তু পর্তুগাল। যদিও পর্তুগালের কিছু অভিবাসন আইন ইতোমধ্যে পরিবর্তন করা হয়েছে লাস্ট জুন মাসে, বাট স্টিল সবার চয়েস লিস্টে কিন্তু পর্তুগাল, দেন স্পেন এগুলো কিন্তু উপরে আছে। যদি আপনারা লিগালি আসেন তাহলে কিন্তু পর্তুগালও কোনো সমস্যা নাই। পর্তুগালের যে অভিবাসন আইন সেটা কিন্তু শুধুমাত্র যারা ইলিগালি পর্তুগালে আসেন তাদের জন্য সমস্যা, কিন্তু লিগালি আসলে কিন্তু কোনো সমস্যা নেই। তো আজকে আমি আলোচনা করব এই পর্তুগালের বিভিন্ন ভিসা ক্যাটাগরি নিয়ে, কত রকমের ভিসা নিয়ে আপনারা পর্তুগাল আসতে পারেন সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি আসিফ রহমান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। পর্তুগালে যদি আপনারা আসতে চান তাহলে পর্তুগালে কিন্তু অনেক রকমের ভিসা আছে। আমি তিনটা সেকশনে সবগুলো ভিসা ক্যাটাগরি নিয়ে কথা বলবো। এটা হচ্ছে শর্ট টাইম ভিসা, তারপরে টেম্পোরারি ভিসা এবং রেসিডেন্সি ভিসা। তো শর্ট টাইম ভিসার ভিতরে কিন্তু কয়েকটা ক্যাটাগরি আছে, তো চলুন দেখে নেওয়া যাক কি কি ক্যাটাগরি আছে। তো ফার্স্ট অফ অল ট্রানজিট ভিসা। ট্রানজিট ভিসা কি? আমরা হচ্ছে কোনো দেশে যদি যেতে চাই, ধরুন একটা দেশ থেকে আরেকটা দেশে যাবেন, তো এই দুটো দেশের মাঝখানে যদি আপনারা অন্য একটি দেশে ফ্লাইট চেঞ্জ করেন বা অন্য একটি দেশে ল্যান্ড হয়ে তারপরে যদি আপনি যেতে চান, তাহলে সেক্ষেত্রে সেটাকে ট্রানজিট ভিসা বলে। আপনারা যদি ট্রানজিট ভিসা নিয়ে আসেন তাহলে সেক্ষেত্রে 90 দিনের বেশি আপনারা স্টে করতে পারবেন না এবং 2বারের বেশি হচ্ছে পর্তুগালে এন্ট্রি করতে পারবেন না। এটা হচ্ছে ট্রানজিট ভিসার একটা রুলস এবং 1 বছরের জন্য এই ভিসাটি দেওয়া হয়। এরপর যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা। তো ট্যুরিস্ট ভিসা নিয়ে কিন্তু আপনারা পর্তুগালে আসতে পারেন এবং সেটাও কিন্তু 1 বছরের জন্য দেওয়া হয়। তো ট্যুরিস্ট ভিসাতে এসেও কিন্তু 90 দিনের বেশি আপনারা স্টে করতে পারবেন না। সবাই অনেকে প্রশ্ন করে যে ট্যুরিস্ট ভিসাতে গিয়ে কি আমি ওখানে পার্মানেন্টলি থাকতে পারবো কিনা, কারণ নতুন যে অভিবাসন আইন চালু হয়েছে সেই অভিবাসন আইন অনুসারে এটা কি সম্ভব কি সম্ভব না, এটা নিয়ে আরেকটা ভিডিও তৈরি করব। এবং ট্যুরিস্ট ভিসাতেও কিন্তু ওই যে সেম 1 বছরের দিবে, 90 দিনের বেশি স্টে করতে পারবেন এবং 2বারের বেশি এন্ট্রি হবে না, সর্বোচ্চ 2বার এন্ট্রি করতে পারবেন। এরপরে চলে যাই আমরা সেকেন্ড সেকশনে, সেটা হচ্ছে টেম্পোরারি স্টে ভিসা। তো এখানে কয়েকটা ক্যাটাগরি আছে। এই ভিসায় কিন্তু আবার মাল্টিপল এন্ট্রি, কিন্তু সেম প্রসেস, আপনি 90 দিনের বেশি স্টে করতে পারবেন না। তারপরে 1 বছরের জন্য আপনাকে ভিসা দেওয়া হবে এবং বাট মাল্টিপল, যেমন 1 বছরের যদি আপনি 90 দিন হিসাব করেন তাহলে 3বার হয়তো এন্ট্রি নিতে পারবেন। এটাই পার্থক্য শর্ট টাইম ভিসার থেকে। শর্ট টাইম ভিসাতে যেটা ছিল 2টা এন্ট্রি, কিন্তু এই টেম্পোরারি ভিসাতে 3টে এন্ট্রি। তো প্রথমে যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে মেডিকেল ভিসা। আপনারা যদি চিকিৎসার জন্য পর্তুগালে আসতে চান তাহলে তারা হচ্ছে মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তারপর সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। যদি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের থ্রুতে যদি কোনো ইভেন্টের জন্য আপনারা পর্তুগালে আসেন বা পর্তুগালে আসা যদি দরকার পড়ে বা ভিজিট করার দরকার পড়ে, কারণ এদের কিন্তু বিভিন্ন সেমিনার হয়, বিভিন্ন ওয়ার্কশপ হয়, সেই সব ওয়ার্কশপ বা সেমিনারে যদি আপনারা অ্যাটেন্ড করতে চান, কনফারেন্স হয়, তো এগুলোতে অ্যাটেন্ড করতে যদি চান, যদি আপনাদের বাংলাদেশ থেকে এখানে আসতে হয় অফিসিয়ালি, তাহলে সেই ক্ষেত্রে এই ভিসা আপনাদেরকে প্রোভাইড করা হবে। থার্ড ক্যাটাগরি যেটা হচ্ছে এই WTOর বাদেও যদি অন্যান্য কোনো ইউএন অর্গানাইজেশন আছে বিভিন্ন, তারপরে যা অনেকে কনফারেন্স পেপার সাবমিট করে, যে এরকম যদি হয় যে কনফারেন্সের জন্য আপনার কনফারেন্স পেপারে যে আপনার প্রেজেন্টেশন দিতে হবে, তো এরকম কোনো টাইপের যদি ইভেন্ট পর্তুগালে হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা আসতে পারবেন। এটাকেও টেম্পোরারি স্টে ভিসা বলা হয়। এরপর আরেকটি সেকশন আছে, সেটা হচ্ছে স্পোর্টস সেকশন। যদি খেলাধুলার পারপাসে যদি আপনার এখানে আসার দরকার পড়ে তাহলে সেটা হচ্ছে টেম্পোরারি স্টে ভিসা। তারপরে এর পাশাপাশি আছে ওয়ার্কার ভিসা, সিজনাল ওয়ার্কার। তো এদের হচ্ছে এগ্রিকালচারের যে সিজনটা, সেই সিজনের সময় এদের অনেক ওয়ার্কার দরকার পড়ে। তো সেই ক্ষেত্রেও কিন্তু তারা এরকম 1 বছরের জন্য ওয়ার্কার হায়ার করে। তো এটাকে হচ্ছে টেম্পোরারি স্টে ভিসা বলা হয়। এই ওয়ার্কাররা যদি আসে তাহলে কিন্তু এই যে 3 মাসের বেশি স্টে করতে পারবে না। এরপর যদি কারো ভোকেশনাল ট্রেনিং নেওয়ার জন্য পর্তুগালে আসতে চান বা যদি কেউ পেয়ে থাকেন কোনো অপরচুনিটি, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু এই সেম টেম্পোরারি স্টে ভিসা। এই ক্যাটাগরিগুলো মোটামুটি পপুলার, যেটা নিয়ে মানুষ হচ্ছে পর্তুগালে আসে এবং ওই সেম 1 বছরের ভিসা দিবে আপনাকে, 3 মাসের বেশি স্টে করতে পারবে। 3 মাস মিনস 90 ডেজ, মাল্টিপল এন্ট্রি এই টেম্পোরারি স্টে ভিসার ক্ষেত্রে। এরপরে আসি সব থেকে ইম্পর্টেন্ট যে ভিসাটা, সেটা হচ্ছে রেসিডেন্স ভিসা। তো ফার্স্ট অফ অল হচ্ছে ওয়ার্ক ভিসা। যদি আপনারা বাংলাদেশ থেকে ইউরোপের অন্যান্য কান্ট্রিতে যদি থেকে থাকেন, সেখান থেকে যদি পর্তুগালে মুভ করতে চান তাহলে ওয়ার্ক ভিসা নিয়ে আপনারা আসতে পারবেন। তো ওয়ার্ক ভিসার জন্য যদি আপনারা অ্যাপ্লাই করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আগে আপনাকে জব ম্যানেজ করতে হবে, সেটা এনি কাইন্ড অফ জব ম্যানেজ করে তারপরে আপনারা সেই ওয়ার্ক ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তবে এই ওয়ার্ক ভিসা যদি আপনারা পেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা যখন জবটা পাবেন সেই জব কন্ট্রাক্টে কিন্তু মিনিমাম 3 ইয়ার্স এর জব কন্ট্রাক্টে থাকতে হবে, যে আপনি 3 বছরের জন্য এই জবটা অলরেডি পেয়ে গিয়েছেন, বা 3 বছরের উপরে হলেও কোনো সমস্যা নেই, কিন্তু মিনিমাম 3 ইয়ার্স
দেন হচ্ছে স্টুডেন্ট ভিসা ইজ এ গুড অপরচুনিটি ফর পর্তুগাল as well, because if you want to come to Portugal as a student visa for bachelor masters, even I know someone is studying school like this, so আপনারা এরকম ভাবেও আসতে পারেন। কারণ স্টুডেন্ট ভিসাটা হচ্ছে সব থেকে আমার কাছে ইজিয়েস্ট প্রসেস মনে হয়। তবে স্টুডেন্ট ভিসায় যদি কলেজ বা স্কুল লেভেলের যদি আপনারা আসতে চান তবে সেক্ষেত্রে পর্তুগিজ জানতে হতে পারে, কিন্তু ব্যাচেলর বা মাস্টার্স এর ক্ষেত্রে কিন্তু পর্তুগিজ না জানলেও হবে। আর যদি দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অফ ব্যাচেলর প্রোগ্রাম অর মাস্টার্স প্রোগ্রাম উড বি ইংলিশ, দেন ইউ ডোন্ট নিড পর্তুগিজ। এরপর আরেকটা ক্যাটাগরি আছে গোল্ডেন ভিসা। গোল্ডেন ভিসাটা হচ্ছে মূলত বিনিয়োগকারীদের জন্য, যাদের অনেক টাকা পয়সা আছে, যাদের অনেক অর্থ আছে, তারা বিনিয়োগ করে পর্তুগালে আসতে পারে। এরপরে ইউরোপিয়ান ইউনিয়নে কিন্তু আরেকটা পপুলার ব্যাপার আছে, সেটা হচ্ছে ব্লু কার্ড। যদি ইউরোপের অন্যান্য কান্ট্রিতে আপনারা ব্লু কার্ড ধারী হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনারা পর্তুগালে মুভ করতে পারবেন এই রেসিডেন্সি ভিসা নিয়ে, যদি ইউ ব্লু কার্ড ধারী হয়ে থাকেন। এরপর আরেকটা ক্যাটাগরি আছে হচ্ছে ডিজিটাল নোম্যাড ভিসা। এটা মূলত ফ্রিল্যান্সার যারা তাদের জন্য। যদি আপনি ফ্রিল্যান্সিং করে মাসে প্রায় 2000 থেকে 2800 ইউরো ইনকাম করতে পারেন, হ্যাঁ 2800 ইউরো যদি ইনকাম করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনারা রেসিডেন্সি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন পর্তুগালে। তবে এটা স্পেশালি ফ্রিল্যান্সারদের জন্য, যারা ফ্রিল্যান্সিং করে কিন্তু বাংলাদেশে 2800 ইউরোরও অনেক বেশি টাকা অনেকেই ইনকাম করে। 2800 ইউরো মিনস প্রায় 3.5 লাখ টাকা। তবে ফ্রিল্যান্সিং করে বাংলাদেশে এমনও আছে 6 লাখ 7 লাখ 8 লাখ টাকাও ইনকাম করে থাকে মাসে। যারা আর কি পপুলার ফ্রিল্যান্সার তারাও যদি চায় যে ইউরোপের কোন একটা দেশে রেসিডেন্সি হওয়ার জন্য তাহলে তারাও অ্যাপ্লাই করতে পারে। এই ভিসার একটা ব্যাপার হচ্ছে যে আপনাকে প্রথমে 6 মাস বা 1 বছরের একটা শর্ট টার্ম ভিসা দিবে, এরপরে আপনাকে 2 বছরের একটা রেসিডেন্স পারমিট কার্ড দিবে, এরপর আবার 2 বছরের রেসিডেন্স পারমিট কার্ড দিবে। তো এভাবে করে যখন 5 বছর হয়ে যাবে তারপর আপনার সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে আরেকটা আছে, সেটা হচ্ছে এই ক্যাটাগরিটা আমি বলতে চাই না, তারপরও না বলে উপায় নেই, সেটা হচ্ছে অ্যাসাইলাম ভিসা। অ্যাসাইলাম ভিসাটা কাদের জন্য? যারা ধরেন ইলিগালি পর্তুগালে আসছে, এক কথায় বাংলা কথায় শরণার্থী। যেমন আমাদের দেশে রোহিঙ্গারা এসে যেরকম তারা শরণার্থী হিসেবে থাকতেছে, ঠিক একইভাবে এটাকে বলা হয় অ্যাসাইলাম ভিসা। যদিও নতুন যে অভিবাসন আইনটা পাশ হয়েছে এই যে লাস্ট জুন মাসে, সেই অভিবাসন আইন অনুসারে কিন্তু আপনারা যদি এখন পর্তুগালে ইলিগালি আসেন তাহলে কিন্তু আপনারা পর্তুগালে থাকতে পারবেন না। কারণ এটা এবার তারা খুবই স্ট্রিক্ট এটা নিয়ে, কারণ অনেক আন্দোলনও হয়েছে। পর্তুগিজ যারা নেটিভ তারা এগুলো নিয়ে অনেক আন্দোলন করছে, কারণ পর্তুগালের অবস্থা খুবই বাজে হয়ে গিয়েছিল। স্টিল নাও তারা রিকভার করার চেষ্টা করতেছে। সো এই ছিল টোটাল ভিসার যে ক্যাটাগরি গুলো সেগুলো। তো আপনারা একটা আশা করি আইডিয়া পেলেন যে কি কি টাইপের ভিসা ক্যাটাগরি পর্তুগালে আছে এবং সেগুলোতে আপনারা অ্যাপ্লাই করে পর্তুগালে আসতে পারবেন। যদি আমার এই ভিডিওতে একটা ভালো রেসপন্স পাই তাহলে ইনশাল্লাহ এরপরে আমি পর্তুগালের বিভিন্ন ভিসা নিয়ে আরো ডিটেলস কথা বলবো। যেমন নেক্সট আর একটা ভিডিও আমি হয়তো করব, সেটা হচ্ছে D7 ভিসা। সো D7 ভিসা বিনিয়োগকারীদের জন্য, তাদের জন্য D7 ভিসা। তারপরে জুন মাসে যে অভিবাসন আইন পাশ হলো সেই অভিবাসন আইন নিয়ে আমি একটা ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ, যে এই অভিবাসন আইনে কি কি ল তারা পাশ করেছে এবং কি কি স্টেপ তারা নিবে। তো আশা করি আমার এই পর্তুগালের যে ভিডিওগুলো সেগুলো আপনাদের উপকারে আসবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।